রাত 9:30 চট্টগ্রামের শেষ বাসটা যখন হর্ন বাজিয়ে শহরের বুক চিরে চলে যায়, তখন অভ্র নিজের বাড়ির গেটের সামনে এসে বাইক থামায়। ইউনিফর্মের কলারটা খুলে হাতে নেয়। 7 দিনের জমে থাকা ক্লান্তি আজ এক মুহূর্তে ধুয়ে যাবে। শুধু একটা মানুষের হাসি দেখলে পা টিপে টিপে দোতলার সিঁড়ি দিয়ে দোতলায় ওঠে অভ্র। পুরো বাড়িটা নীরব, শুধু ওর রুম থেকে ভেসে আসে হালকা মিউজিকের শব্দ। দরজার হাতলে হাত রাখতে থেমে যায় অভ্র। ভিতর থেকে অপরিচিত একটা হাসির শব্দ ভেসে আসে। নীলের হাসি। আস্তে করে দরজা খোলে অভ্র। টেবিল ল্যাম্পের হলুদ আলো রুমটাকে স্বপ্নের মতো করে রেখেছে। নীল বসে আছে টেবিলে, পিঠটা ওর দিকে। চুলগুলো খোপা করে বাঁধা, দুই একটা চুল কানের পাশে দিয়ে নেমে আছে। চোখ ফোনের স্ক্রিনে আটকে আছে। দুনিয়ার কোনো খবর নাই মেয়েটার, যেন ওই ফোনের ভিতরেই ওর পুরো পৃথিবী। অভ্র ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলায়। ধীর পায়ে নিঃশব্দে হেঁটে গিয়ে নীলের ঠিক পিছনে দাঁড়ায়। একদম নীলের ঘাড়ের কাছে এসে দাঁড়ায়। নীল টেরও পায় না ও তখনও ভি এর চুলের ঝাঁকিতে মুগ্ধ হয়ে হাসতেছে। অভ্র একটু ঝুঁকে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। জেকে হাসতেছে। ভি চোখ টিপ দিচ্ছে। অভ্রর কপাল কুঁচকে যায়। বুকের ভিতর হালকা খচখচ করে ওঠে। 7 দিন ধরে বউয়ের কাছে এসেছে, আর বউ কোরিয়ান ছেলেদের দেখে হাসতেছে। নীলের কানের কাছে মুখ নিয়ে অভ্র ফিসফিস করে বলে, মিষ্টি বউ, ওই ছেলে মুরগিগুলো কি তোমার জামাইয়ের থেকেও বেশি সুন্দর? মোটেও না, আমার জামাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর হ্যান্ডসাম পুরুষ। ওনার সাথে এদের তুলনা হয় না। কথাটা শুনে অভ্রর বুকের ভিতরটা কেমন করে ওঠে। রাগটা এক নিমেষে পানি হয়ে যায়, কিন্তু মুখে দুষ্টুমিটা লেগেই থাকে। এক পা এগিয়ে আসে আরও কাছে। গরম নিঃশ্বাসটা নীলের কানের লতিতে ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলে, তাহলে আমাকে না দেখে ওদেরকে দেখতেছিলে কেন? প্রশ্নটা কানে যেতেই নীলের পুরো শরীর জমে যায়। পুরো ঘরটা নিঃশব্দ বন্ধ হয়ে যায়। নীলের হাত থেকে ফোনটা টেবিলের উপর ধপ করে পড়ে যায়। চোখ দুইটা ধীরে ধীরে বড় হয়ে যায়। গলার ভিতরটা শুকিয়ে কাঠ। ধীরে ধীরে কাপা হাতে চেয়ারটা ঘোরায় নীল। আর ঘুরতেই চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা দেখে ওর কলিজায় লাফ দেয়। নীল ভূত দেখার মতো চমকে ওঠে। মেজর সাহেব, আপনি আপনি কখন আসলেন? অভ্র দুই হাত ভাঁজ করে বুকের উপর রাখে। মাথাটা এক পাশ কাত করে নীলের দিকে তাকায়। তারপর ঠোঁট বাঁকিয়ে বলে, সারপ্রাইজ মাই ডিয়ার মিষ্টি বউ। নীল এক মুহূর্ত বসে থাকতে পারে না। চেয়ার ছেড়ে লাফ দিয়ে ওঠে। উপর থেকে নিচ পর্যন্ত একবার চোখ বলে অভ্রর দিকে, পরের মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে অভ্রর বুকে। দুই হাত দিয়ে অভ্রর শার্ট খামচে ধরে। মুখটা লুকায় অভ্রর বুকের বাঁ পাশে, যেখানে হার্টবিটটা সবচেয়ে জোরে। অভ্র নীলকে আগলে নিয়ে নিজের বাহু ডুরে নাক ডুবায় নীলের চুলের ভাঁজে। 7 দিনের মিস করা ঘ্রাণটা প্রাণ ভরে নেয়। মাই ডিয়ার মিষ্টি বউ, এত মিস করতেছিলে আমাকে? নীল অভ্রর বুক থেকে মাথা তোলে না, শুধু মাথা নাড়ে। অনেকক্ষণ পর অভ্র নিজেকে ছাড়ায়। নীলের থুতনি ধরে মুখটা উপরের দিকে তোলে। নীলের কপালে গভীর ভাব চুমু খায়। চোখে চোখ রাখে। আদর টাদর পরে হবে, আগে পড়া। আমার বউ হয়ে ফিজিক্সে ফেল করলে আমার মান সম্মান কোথায় থাকবে বলো? নীল নাক টানে। চোখ মুছে টেবিলে বসে। মিস্টার মেজর, শুনেন, আমি এই ম্যাথটা করতে পারছি না। অভ্র পাশে বসে হাতে কলম তুলে নেয়। দেখো, দেওয়া আছে m = 72। আর কথা শেষ করতে পারে না অভ্র, তার আগে নীল বলে ওঠে, আচ্ছা স্যার, এখানে ভি না দিয়ে এম দিছে কেন? ভি দিলে পড়তে ভালো লাগতো। বুঝেছি, মাথায় বিটিএস এর ভি ভর করে বসে আছে। আচ্ছা, ধরো ভি এর 72 আছে। তা তো জানে, কিন্তু স্যার ভি তো তার 72 ধরতে দিবে না। তাহলে আমারটা ধরো। দুষ্টু স্যার, পড়ানোর সময়ও দুষ্টুমি শুরু করেছো? দুষ্টুমি আগে আমি শুরু করেছি নাকি তুমি? অবশ্যই আপনি। ওকে, মেনে নিলাম। এখন ম্যাথে মনোযোগ দাও। দেখি সমবেগে ত্বরণযুক্ত গতির সূত্রটা পারো? দেখি সমবেগে ত্বরণযুক্ত গতির সূত্রটা পড়ো। জি স্যার, পারি। দেখি বলো তো। ওই দুষ্টু স্যার, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার সূত্রটা বলো। আই লাভ ইউ। বুঝেছি, সূত্র জানা নেই, তাই আমার সাথে রোমান্টিক হয়ে পড়ার চ্যাপ্টারটা ক্লোজ করতে চাইছো, তাই তো? আরে না, তেমন কিছু না চার, তাহলে মন দাও। ওকে স্যার। অভ্র হাত থেকে কলম ফেলে দেয়। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস দেয়। দেখো বউ, বাজে ইঙ্গিত দিও না। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। কন্ট্রোল করতে যেহেতু কষ্ট হচ্ছে, সেহেতু কষ্ট করে কন্ট্রোল করতে কে বলেছে? তার মানে তুমি চাচ্ছ আমি এখন ওইসব করি? হ্যাঁ, না। অভ্র নীলকে কাছে টেনে নেয়। নীলের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি যেহেতু চাচ্ছ, তাহলে চলো শুরু করি। কি শুরু করার কথা বলছেন? এতক্ষণ ধরে যা করার জন্য বাজে ইঙ্গিত দিচ্ছিলে তা? মোটেও না, আমি শুধু পড়া থেকে বাঁচার জন্য একটু নাটক করছিলাম। আমাকে উত্তেজিত করে দিয়ে এখন বলছো পড়া থেকে বাঁচার জন্য নাটক করছিলাম? কিন্তু এখন তো তোমার আর নিস্তার নেই। আমাকে উত্তেজিত করে দেওয়ার শাস্তি তো এখন তোমাকে পেতেই হবে। না প্লিজ, আপনি কিন্তু কথা দিয়েছিলেন যে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এইসব করবেন না। কথা ফিরিয়ে নিলাম, যাও। না না, দুষ্টু মেজর, না। নীলের বলা কথা অভ্র কান পর্যন্ত পৌঁছাচ্ছে বলে মনে হচ্ছে না। অভ্র নীলকে কোলে তুলে নিয়ে বেডের দিকে এগিয়ে যায়। নীলকে বেডের উপর ফেলে দিয়ে পরনে থাকা শার্টটা খুলে ফেলে। মেজর সাহেব, না বলছি কিন্তু। নীল কথাটা বলে শেষ করতে না করতেই অভ্র নীলের ঠোঁট দুটো দখল করে নেয়। তারপর বাকিটুকু ইতিহাস। রাত 12টা বাজতে আর 3 মিনিট বাকি। ঘড়ির কাঁটা টিকটিক করে সময় গুনছে। পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমে। শুধু মাহিন জেগে আছে। আর ওর বুকের ভিতর একটা ঝড়। আজ মেহেরিনের জন্মদিন।
দিনের বেলায় মেহেরিন একবারও বুঝতে পারেনি মাহিন সারাদিন স্বাভাবিক ছিল, একটুও বাড়তি আদর করেনি। তাই মেহেরিন অভিমান করে বিকেলেই ঘুমিয়ে পড়েছে। মাহিন দেখেও না দেখার ভান করেছে, ঠোঁটের কোণে হাসি চেপে রেখেছে সারাদিন। এখন সময় এসেছে সারপ্রাইজ দেওয়ার। মাহিন পা টিপে টিপে রুমে ঢোকে। টেবিল ল্যাম্পের আবছা আলোয় মেহেরিন ঘুমন্ত মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে। চুলগুলো বালিশে ছড়িয়ে আছে, ঠোঁটের কোণে অভিমান লেগে আছে। মাহিন আলতো করে মেহেরিনকে কোলে তুলে নেয়। ঘুমের ঘোরে মেহেরিন একটুও নড়ে ওঠে। মাহিন মেহেরিনের কপালে একটু চুমু খেয়ে পা বাড়ায় ছাদের দিকে। ছাদের একদমই মাঝখানে এসে দাঁড়ায় মাহিন মেহেরিনকে ফিসফিস করে ডাকে, মেহেরিন চোখ খোলো। পুরো ছাদ জুড়ে আলোয় মেলা, হাজারটা ফেয়ারি লাইট তারার মতো ঝুলছে। সাদা গোলাপি সোনালি বেলুন আকাশ ছুঁতে চাইছে। মাঝখানে একটা ছোট্ট টেবিল, সাদা কাপড় বিছানো। টেবিলের উপর 2 তলা কেক, উপরে লেখা হ্যাপি 23 বার্থডে আমার মেহেরিন। পাশে জ্বলছে 21টা মোমবাতি, শিখাগুলো বাতাসে কাঁপছে। এক কোণে স্পিকার, হালকা মিউজিক বাজছে। সব কিছু দেখে মেহেরিনের চোখ জ্বলে ভরে আসে। এসব এসব তুমি কখন করলে? মাহিন মেহেরিনকে আস্তে করে নামিয়ে দিয়ে মেঝেতে পকেটে হাত গুজে স্বাভাবিক গলায় বলে, তুমি ঘুমানোর পর। মেহেরিন আর কিছু বলে না, শুধু মাহিনের দিকে তাকিয়ে থাকে। অভিমান, কৃতজ্ঞতা, ভালোবাসা সব মিশে যায় চোখে। মাহিন মেহেরিনের হাত ধরে টেবিলের সামনে নিয়ে যায়। নাও উইশ করো, মোমবাতি নিভাও। মেহেরিন চোখ বন্ধ করে মনে মনে একটা ইচ্ছা করে, শুধু একটা। তারপর জোরে ফু দেয়। 21টা মোমবাতি একসাথে নিভে যায়। এবার কেক কাটো। মেহেরিন আর মাহিন একসাথে কেক কাটে। মাহিন এক টুকরো কেক মেহেরিনকে খাইয়ে দেয়। আর মেহেরিন মাহিনকে। মেহেরিন দুষ্টুমি করে কেকের ক্রিম মাহিনের নাকে লাগিয়ে দেয়। সাদা ক্রিম মাহিনের নাকের ডগায় লেগে থাকে, দেখতে বাচ্চাদের মতো লাগে। মাহিনও ছেড়ে দেয় না, এক মুঠো ক্রিম নিয়ে মেহেরিনের মুখে গালে লেগে দেয়। এবার তুমি স্নো কুইন। মেহেরিন হাসতে হাসতে পালায়। মাহিন ওকে ধরে ফেলে। দুজন কেক মাখামাখি করে হাসির শব্দ ছাদের নীরবতা ভেঙে যায়। কিছুক্ষণ পর দুজনেই ক্লান্ত হয়ে হাঁপায়। মাহিন টিস্যু দিয়ে মেহেরিনের গাল, নাক, কপাল আলতো করে মুছে দেয়। ছোঁয়াটা এত নরম, এত যত্নের। মেহেরিন চোখ নামিয়ে ফেলে। বুকের ভিতর কেমন যেন ওঠে। হঠাৎ স্পিকারের গান বদলে যায়। ধীর তালায় রোমান্টিক গান শুরু হয়। মাহিন মেহেরিনের সামনে হাঁটু গেড়ে বসে, হাত বাড়িয়ে দেয় ওর দিকে। মিসেস মেহেরিন, নাচবেন আমার সাথে? মেহেরিন লজ্জা পায়। এখন? এখানে? 12টা বাজে, তোমার জন্মদিন, এখন না তো কখন? মাহিন মেহেরিনের হাত ধরে টান দেয়। মেহেরিন মাহিনের বুকের সাথে লেগে যায়। মাহিন এক হাত মেহেরিনের কোমর জড়িয়ে ধরে, আরেক হাত মেহেরিনের ডান হাতটা ধরে রাখে। গানের তালে তালে পা ফেলে ওরা। মাহিন মেহেরিনকে ঘোরায়। মেহেরিনের ওড়না বাতাসে ওড়ে। ওর চুল লেগে থাকা ক্রিমে আলতো চিকচিক করে। মেহেরিন প্রথম লজ্জায় চোখ বন্ধ করে রাখে, তারপর ধীরে ধীরে তালের সাথে মিশে যায়। মাহিনের কাঁধে মাথা রেখে গান শেষ হয়ে যায়, কিন্তু ওরা নড়ে না। দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকে। উপরে তারা ভরা আকাশ, নিচে নীরব শহর। ঘরের কোণে রাখা টেবিল ল্যাম্পটার আলোটা কাঁপছে। বাইরে চাঁদটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। অব্রর হাত ঘড়ির সেকেন্ডের কাঁটাটা টিকটিক করে সময় গুনছে। 12টা বাজতে আর 40 মিনিট বাকি। আজকের মিশনটা সাধারণ না। বর্ডারের ওপারে একটা হাই ভ্যালু টার্গেট। ধরা পড়লে ফেরার রাস্তা নেই। টেবিলের উপর সব কিছু গোছানো, পাসপোর্ট, কম্পাস, ছোট টর্চ, ভাঁজ করা ম্যাপ, একজোড়া কালো গ্লাভস, সাইলেন্সার লাগানো পিস্তল। আর সবশেষে সেই ছবিটা, নীলের ছবি। অভ্র ছবিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সাবধানে মানিব্যাগের ভিতর ঢুকিয়ে রাখে, বুক পকেটের একদম কাছে। সব গোছানো শেষ। অভ্র একবার মিররের সামনে দাঁড়ায়, ইউনিফর্মের কলারটা ঠিক করে। চোখে ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে ইস্পাতের মতো কাঠিন্য। সে মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। ভয় শব্দটাও ডিকশনারিতে নেই, তবুও আজ বুকের ভিতর কেমন যেন একটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। ফোনটা হাতে নেয়। স্ক্রিনের আলো নীলের ছবিটা ভেসে ওঠে। কন্ট্যাক্টের পাশে একটা ছোট্ট হাসির ইমোজি। অভ্র দেরি করে না, ভিডিও কল দেয়। রিং একবার বাজতে উপাস থেকে কল রিসিভ হয়। স্ক্রিনে ভেসে ওঠে নীলের মুখ, চোখ দুটো লাল, ঘুম নেই। চুলগুলো এলোমেলোভাবে কাঁধে ছড়িয়ে আছে। অভ্রকে দেখা মাত্রই ওর ঠোঁট কেঁপে ওঠে। মিস্টার মেজর সাহেব, রাতের বেলা ইউনিফর্ম পরে আছেন কেন? অভ্র যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে, ঠোঁটের কোণে হালকা হাসি টেনে আনে। মিশনে যাচ্ছি, ভাবলাম যাওয়ার আগে তোমার গলাটা একটু শুনে যাই, তাই কল দিলাম। আবার মিশন? গত মাসেই না একটা মিশন থেকে ফিরলেন? অভ্র হাসে। আমাদের কাজটাই তো এমন, দেশের জন্য, মানুষের জন্য। নীল চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, মিস্টার মেজর সাবধানে থাকবেন, আপনার জন্য ভয় হয়। আপনার যদি কিছু হয়ে যায় আমি কাকে জ্বালাবো? কে রাগ করবে আমি রাত জাগলে? কে ধমক দিবে ঠিকমতো না খেলে? অভ্রের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। সে জানে এই মেয়েটা ওর দুর্বলতা। শক্ত করে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলায়। ধুর পাগলি, আমার কিচ্ছু হবে না। আমি মেজর অভ্র চৌধুরী। মৃত্যুও আমাকে ভয় পায়। কতবার মরতে মরতে ফিরে আসছি মনে আছে? এটা জাস্ট আরেকটা রুটিন মিশন। সকাল হতে আমি ব্যাক। নীল চোখে এবার পানি চলে আসে। মিথ্যা বলছেন কেন মেজর সাহেব? আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে আজ আপনার চোখে অন্যরকম কিছু আছে। কেন যান ওইসব মিশনে? চাকরিটা ছেড়ে দেন না। আমরা একটা ছোট্ট সংসার করব, আপনি, আমি আর একটা ফুটফুটে বাচ্চা। এর চেয়ে শান্তি আর কি আছে বলো? অভ্র দীর্ঘশ্বাস ফেলে। নীলের চোখের পানি ওকে ভেঙে দেয় ভিতর থেকে। সে জানে ওর জীবনটা নীলের মতো সাধারণ না। ইউনিফর্মটা গায়ে চাপানোর পর থেকে ওর নিজের বলে কিছু নেই। দেশটাই ওর সংসার। মিষ্টি বউ, শোনো, আমি যদি আজ পিছিয়ে যাই, কাল আরেকটা ছেলে মরবে।
আমি পালালে দেশটা কে বাঁচাবে বলো? আর তাছাড়া তোমার জন্য আমি ফিরে আসবোই, প্রমিস। তোমার সাথে সারা জীবন রোম্যান্স করার জন্য হলেও আমি ফিরে আসবো। নীল কান্না ভেজা চোখে তাকিয়ে থাকে। অভ্র কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ করে বলে, ওই মিষ্টি বউ, ভালোবাসি, খুব ভালোবাসি। নীল এবার আর কান্না ধরে রাখতে পারে না। নীলের কান্না দেখে অভ্রর চোখেও ভিজে ওঠে। সে দ্রুত চোখ মুছে নেয়। মিশনের আগে আবেগ দেখাতে নেই, সৈনিকদের কাঁদতে নেই। চুপ কর পাগলি, কাঁদছো কেন? তোমার কান্না আমার সহ্য হয় না, আমি আসবো দেখো। আর যদি নাও আসি। কথা শেষ করতে পারে না অভ্র, তার আগে নীল ধমক দিয়ে ওঠে, চুপ। ওই কথা মুখেও আনবেন না। আপনি আসবেন, আপনাকে আসতেই হবে, এটাই ফাইনাল। অভ্র হাসে, মেটার জেদটা ওর খুব পছন্দ। দেওয়াল ঘড়িতে টং করে 12টা বাজার শব্দ হয়। সময় হয়ে গেছে। অভ্রের বুকটা ভিতরটা হুট করে খালি লাগে। মিষ্টি বউ, সময় হয়ে গেছে, আমাকে এখন রাখতে হবে, সাবধানে যাবেন, কোনো রিস্ক নেবেন না। হিরো সেজে বুলেটের সামনে ঝাঁপ দিতে যাবেন না। আল্লাহ হাফেজ বউ, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ মেজর সাহেব। কল কেটে যায়, স্ক্রিন অন্ধকার হয়ে যায়। অভ্র কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর উঠে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বের হয়ে যায়। বাইরে রাতের বাতাসটা হু হু করছে। অভ্র পকেটে হাত দেয়। নীলের ছবিটা বুকের কাছে শক্ত করে ধরে। মিশন শুরু। অন্ধকারের বুক চিরে এগিয়ে যায় মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। পিছনে পড়ে থাকে একজোড়া কান্না ভেজা চোখ আর একরাশ দোয়া। সামনে অপেক্ষা করছে মৃত্যু অথবা বিজয়। 12টা 20 মিনিট। বর্ডারের ওপারের জঙ্গলটা ঘুমিয়ে আছে। চাঁদের আলো মেঘের ফাঁক গলে পাতার উপর পরে রূপালি চাদর বিছিয়ে দিয়েছে। বাতাসে বারুদের গন্ধ নেই এখনো, কিন্তু অভ্র জানে কয়েক মিনিটের মধ্যেই এই নিস্তব্ধতা চিরে যাবে গুলির শব্দে। সবাই যে যার পজিশন নাও। অভ্র ফিসফিস করে ওয়াকিটকিতে কথাটা বলে। ওরা গলা শান্ত, কিন্তু প্রতিটা শব্দ বরফের মতো ধার। চারপাশে ওর গ্যাং, প্রতিটা ছেলের চোখে মুখে মৃত্যুকে জয় করার জেদ। টার্গেট একটা পরিত্যক্ত গোডাউন। ভিতরে আটকা পড়ে আছে ওদের নিজেদের 3জন লোক আর শত শত মেয়ে। ইনফর্ম খবর দিয়েছে ওদের উপর টর্চার চলছে। মিশনের প্ল্যান সহজ, নিঃশব্দে ঢোকা, গার্ড নিয়ন্ত্রণ করা, বন্দীদের বের করে আনা, ঝামেলা হলে ঝামেলা। অভ্র হাতের ইশারায় সবাইকে এগোতে বলে। পা টিপে টিপে আগায় ওরা। প্রতিটা কদমে মাটি চাপা পড়ার শব্দটাও যেন বুকের ভিতর হাতুড়ি পেটায়। গোডাউনের গেটের সামনে 2জন গার্ড সিগারেট ধরাচ্ছে, গল্প করছে। মৃত্যু যে ওদের দরজায় কড়া নাড়ছে, টেরেই পায়নি। অভ্র ইশারা করে। গ্যাংয়ের 2জন ব্যক্তি পিছন থেকে নিঃশব্দে কাজ সারে। গার্ড 2জন মাটিতে লুটিয়ে পড়ে, শব্দ হয় না একটুও। ক্লিয়ার। রাফি ফিসফিস করে। গোডাউনের দরজাটা মরিচা ধরা। অভ্র ধীরে ধীরে ঠেলে ভিতরে ঢোকে। ভিতরটা অন্ধকার, শুধু একটা হেরিকেনের আলো কাঁপছে। চারপাশে অস্ত্রের স্তূপ, আর মাঝখানে চেয়ারের সাথে বাঁধা ওদের 3জন লোক, রক্তে ভেজা কিন্তু বেঁচে আছে। স্যার, একজন ফিসফিস করে ওঠে। অভ্রকে দেখে অভ্র ইশারায় ওদের বাঁধন খুলে দিতে বলে। 2জন ব্যক্তি হাঁটু গেড়ে বসে ওদের বাঁধন খুলতে থাকে। হঠাৎ বাইরে থেকে দ্রুত আর ভারী বুটের শব্দ ভেসে আসে, কেউ আসছে। অভ্রর চোখ পাল্টে যায়। প্ল্যানে এই হিসাব ছিল না। পজিশন, কাভার নাও। অভ্র চাপা গলায় হাঁকে। দরজা ভেঙে ঢোকে 5-6 জন সশস্ত্র লোক, হাতে AK-47। ওদের দেখা মাত্রই গুলি শুরু হয়। বুলেটের বৃষ্টি। গোডাউনের টিনের চাল ঝাঁঝরা হয়ে যায়। ধুলো উড়ে চারপাশে সাদা হয়ে যায়। অভ্র গর্জে ওঠে। ও নিজেও একটা পিলারের আড়ালে চলে যায়। পিস্তল তোলে। অভ্র গুলির লক্ষ্যভ্রষ্ট হয় না। একে ওকে 2জন লুটিয়ে পড়ে, কিন্তু ওরা সংখ্যায় বেশি আর ওদের কাছে ভারী অস্ত্র আছে। একটা গ্রেনেড এসে পড়ে অভ্রর 5 হাত দূরে। অভ্র লাফ দিয়ে সরে যায়। বিকট শব্দে কান ঝালাপালা হয়ে যায়। কানের ভিতর ভোঁ ভোঁ করে। সবাই ঠিক আছিস? অভ্র চিৎকার করে। জি স্যার, সবাই উত্তর দেয়, কিন্তু গলা কাঁপছে। মিশন কমপ্লিট করতে হবে, বন্দীদের বের করতেই হবে। অভ্র দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। পিলারের আড়াল থেকে বেরিয়ে আসে। সামনে যে আসে গুলি করে। ওর হাত কাঁপে না, কারণ সে মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। একসময় গুলি থেমে যায়। শেষ লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। চারপাশে শুধু বারুদের গন্ধ আর গঙ্গানির শব্দ। মিশন সাকসেসফুল। অভ্র সামনে হাঁটে। পা দুটো ভারী লাগছে, কিন্তু থামে না। দরজার দিকে 2 কদম এগোতে হঠাৎ পিঠে, কাঁধে, পেটে একসাথে অনেকগুলো আগুনের ছ্যাঁকা লাগে। পিছন থেকে কেউ লুকিয়েছিল। ফাঁকা ম্যাগাজিনের শেষ গুলিগুলো ওর শরীরে ছিন্ন ভিন্ন করে দেয়। অভ্র টলে ওঠে। সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। হাত থেকে পিস্তলটা পড়ে যায়। ঠং করে শব্দ হয়। চারপাশটা কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। কানে ভেসে আসে একজন গার্ডের চিৎকার, স্যার, স্যার। গুলি লাগার ব্যথা অভ্র টের পায় না, শুধু শরীরটা আসার হয়ে আসছে। অভ্র পিস্তল হাতে নিয়ে উঠে দাঁড়ায়। পিছনে ঘুরে শুট করে। সন্ত্রাসী মাটিতে লুটিয়ে পড়ে। অভ্র এইবার হাঁটু গেড়ে বসে পড়ে। চোখের সামনে অন্ধকার নামছে ধীরে ধীরে, কালো পর্দার মতো। সেই অন্ধকারে ভিতরে হঠাৎ একটা আলো ফুটে ওঠে। নীলের হাসি মাখা মুখখানা। নীল হাসছে। অভ্র ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। স্যারকে ধর, হসপিটালে দ্রুত। রাফি চিৎকার করে ওঠে। 4জন মিলে অভ্রকে বাজর করে তুলে নেয়। ওর শরীরটা নিস্তেজ, মাথাটা একপাশে হেলে পড়েছে। রক্তে ভিজে যাচ্ছে ওদের ইউনিফর্ম। জিপটা স্টার্ট নেয়। ধুলো উড়িয়ে ছুটে চলে হসপিটালের দিকে। পিছনে পড়ে থাকা বারুদের গন্ধ, মৃতদেহ আর একটা শেষ হওয়া মিশন। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজে না, কারণ সময় নেই। রাফি ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং চেপে ধরে আছে। চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু হাত কাঁপছে না। আধা ঘন্টার মধ্যে অভ্রকে নিয়ে যায় হসপিটালে। পৌঁছে যায় রাফি। হসপিটালের গেটে দেখা যাচ্ছে সামনে
লাল বাতিটা ঘুরছে। ডাক্তার নার্সরা দৌড়ে আসে স্ট্রেচার নিয়ে। মিশন শেষ, কিন্তু গল্পটা এখানেই শেষ না। কারণ অভ্র চৌধুরী কথা দিয়েছিল সে ফিরে আসবে। তার মিষ্টি বউয়ের জন্য তাকে ফিরতেই হবে। অপারেশন থিয়েটারে লাইট জ্বলে ওঠে, দরজা বন্ধ হয়ে যায়। রাত এখনো শেষ হয়নি, ভোর হতে এখনো দেরি আছে। রাত 2টা 40 মিনিট। নীলের চোখে ঘুম নেই, বিছানার এপাশ ওপাশ করেও ঘুম আসে না। জানালা দিয়ে ফুটে আসা জ্যোৎস্নার আলোটা মেঝের উপর চুপ করে পড়ে আছে। অভ্রর মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। ইউনিফর্ম পরা, শক্ত চোয়াল, হাসলে বাগালে টোল পড়া, আর বিদায়ের সময় বলা সেই কথাটা, আমি ফিরে আসবই। নীলের বুকের ভিতরটা ছটফট করছে, কেমন যেন দমবন্ধ লাগছে। মনে হচ্ছে বুকের বাঁ পাশে কেউ হাতুড়ি পেটাচ্ছে। নীল আর শুয়ে থাকতে পারে না, উঠে বসে। পা দুটো মেঝেতে রাখতেই শীতলতা ছুঁয়ে যায়। ওয়াশরুমে গিয়ে উজু করে আসে। পানির ফোঁটা চটপট করে টপ টপ করে পড়ছে ওর কপাল গালে বেয়ে। জায়নামাজটা বিছিয়ে দেয় ঘরের কোণে, তাহাজ্জুদের নিয়াত বাঁধে। আল্লাহ আকবর বলে হাত তুলতেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সেজদায় লুটিয়ে পড়ে নীল। নামাজ শেষে মোনাজাত ধরে, আল্লাহ, আমার কেন জানি মনে হচ্ছে আমার মেজর সাহেব ঠিক নেই, ওনার কিছু একটা হয়েছে। আল্লাহ, আমার এই ধারণা যেন সত্যি না হয়, আমার মেজর সাহেবের যেন কিছুই না হয়। ওনার গায়ে একটা আঁচড়ও লাগতে দিও না। আল্লাহ, আমার মেজর সাহেবকে আমার কাছে সহি সালামতে ফিরিয়ে দাও। তাহাজ্জুদের নামাজ শেষ হয়, কিন্তু মনের অস্থিরতা কমে না। দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। আসসালাতু ফায়রুম মিনান নাউম। নামাজ ঘুমের চেয়ে উত্তম। নীলের বুক কেঁপে ওঠে। নীল আবার জায়নামাজে দাঁড়ায়। ফজরের 2 রাকাত সুন্নত, তারপর 2 রাকাত ফরজ পড়ে নেয়। নামাজ শেষ করে মোনাজাত ধরে, হাত দুটো কাঁপছে, চোখের পানি গাল বেয়ে পড়ে। জায়নামাজ ভিজিয়ে দিচ্ছে। আল্লাহ, আমি জানি তুমি সব পারো, আমার দোয়া কবুল করো। আমার মেজর সাহেবকে কপালে যদি মৃত্যু নামক শব্দ লিখে থাকো তাহলে সেটা মুছে দাও। মোনাজাত শেষ হয়, তবু মন শান্ত হয় না। বুকের ভিতর কেমন যেন শূন্যতা। মনে হচ্ছে অভ্রর কিছু একটা হয়েছে। বাম বুকটা চিনচিন করে ব্যথা করছে। নীল জায়নামাজটা ভাঁজ করতে পারে না, ওটা বুকের সাথে জড়িয়ে ধরে বসে থাকে। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে, পাখিরা ডাকছে, দুনিয়া জেগে উঠছে। কিন্তু নীলের দুনিয়াটা এখন কোথায়, কেমন আছে? শুধু জানে ওর দোয়া আর ভালোবাসা, এই 2টা জিনিস দিয়ে সে অভ্রকে মৃত্যুর হাত থেকে টেনে আনবে। বারান্দায় গিয়ে জানলার গ্রিল ধরে দাঁড়ায় নীল। চোখের পানি শুকায় না, বুকের ভিতর দোয়ার ফিসফিসানি থামে না। কারণ মন বলছে আজ রাতটা সাধারণ না। সকালটা আজ অন্যরকম। সূর্যটা উঠেছে ঠিকই, কিন্তু আলোটা যেন বড্ড ভারী। চট্টগ্রাম শহরের বাতাস আজ গুজবের গন্ধ, আর সেই গুজবের নাম একটাই, মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। সকাল 7টা বাজতে না বাজতেই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। পত্রিকার হাহাকার, হাতে হাতে কলের কণ্ঠ, প্রথম আলো। প্রথম পাতা জুড়ে একটা ছবি, ইউনিফর্ম পরা অভ্রর ছবি, চোয়াল শক্ত, চোখে দৃপ্তি, আর ছবির নিচে লাল কালি দিয়ে মোটা হরফে লেখা, মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী গুলিবিদ্ধ, হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। টিভির স্ক্রল নিউজে বারবার ভেসে আসছে সেই একই লাইন। ফেসবুকে হ্যাশট্যাগে প্রে ফর অ্যাভ্রো ট্রেন্ডিং, দেশের গর্ব, দেশের সন্তান ক্যাপশনে। হাজার হাজার কমেন্ট। সকাল 7টায় ফাতেমা বেগম রান্নাঘরে চা বসিয়েছিলেন। টিভিটা অন ছিল, সাউন্ড কমিয়ে। হঠাৎ স্ক্রলে চোখ পড়তেই চায়ের কাপটা হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। টিভির স্ক্রিনে ভেসে উঠছে ওনার ছেলের ছবি, মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। ফাতেমা বেগমের বুকের ভিতরটা হু করে ওঠে, পৃথিবীটা দুলে ওঠে পায়ের নিচে। ইস্তিয়াক, ইস্তিয়াক বলে চিৎকার করে ওঠেন। গলাটা কাঁপছে, হাত পা কাঁপছে। ইস্তিয়াক চৌধুরী দৌড়ে আসেন। রিটায়ার্ড কর্নেল, জীবনে কত যুদ্ধ দেখেছেন, কিন্তু ছেলের নামের পাশে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন লেখাটা দেখে ওনার বুক কেঁপে ওঠে। ফাতেমা ওনার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকেন। আমার ছেলে, আমার অভ্র, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কান্নার শব্দটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। দোতলায় বারান্দায় বসে থাকা নীলও সেই কান্না শুনতে পায়। বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে ফাতেমা কাঁদছেন। ইস্তিয়াক চৌধুরী স্ত্রীর মাথায় হাত রাখার চেষ্টা করছেন, কিন্তু ওনার নিজের চোখেও লাল পাথরের মতো শক্ত মানুষটার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নীলের বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। দৃশ্যটা ওর সহ্য হয় না। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আন্টি কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? বলেন না কি হয়েছে। ফাতেমা বেগম নীলের দিকে তাকান। মুখ দিয়ে কথা বের হয় না, শুধু নীলকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠেন। ইস্তিয়াক চৌধুরী মুখ ঘুরিয়ে নেন। বাবার কাঁদতে পারে না, তবুও ওনার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। নীল কিছু বুঝতে পারে না। ওদের কান্না বুকের ভিতর হাতুড়ি পেটাচ্ছে। আন্টি বলেন না কি হয়েছে। কেউ উত্তর দেয় না, শুধু কান্না। বাতাসে ভাসে শুধু ফাতেমা বেগমের বুক ফাটা কান্না। নীলের চোখ ঝাপসা হয়ে আসে। টেবিলের দিকে চোখ যেতেই থমকে যায় নীল। টেবিলের উপর ভাঁজ করে পত্রিকাটা প্রথম পাতায় মেলে রাখা, আর ঠিক মাঝখানে অভ্রর ছবি। সেই চেনা মুখ, কিন্তু ছবির নিচের লাইনটা বুকের ভিতর ছুরি চালিয়ে দেয়। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী গুলিবিদ্ধ, চট্টগ্রাম পার্ক ভিউ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ডাক্তাররা বলছেন অবস্থা আশঙ্কাজনক। মুহূর্তের মধ্যে নীলের পৃথিবীটা দুলে ওঠে। মাথাটা ঘুরে যায়, পায়ের নিচে মাটি সরে যায়। সে টলে ওঠে, টেবিলের কোণা ধরে নিজেকে সামলায়। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। না, এটা হতে পারে না, আমার মেজর সাহেবের কিছুই হতে পারে না। কথাটা বলে নীল দৌড়ে বেরিয়ে যায়, পিছনে ফিরে তাকায় না। ফাতেমা পিছন থেকে নীলকে ডাকেন, কিন্তু নীল শোনে না। ইস্তিয়াক চৌধুরী স্ত্রীকে ধরে দ্রুত ওঠেন। ফাতেমার পা চলছে না। ইস্তিয়াক ওনাকে ধরে নিয়ে যান, গাড়ির দরজা খুলে দেন। ফাতেমা গাড়িতে উঠে বসে। ইস্তিয়াক অপর পাশে গিয়ে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়।
নীল ছুটে চলছে হসপিটালের উদ্দেশ্যে। রাস্তায় মানুষ অবাক হয়ে তাকাচ্ছে। মেয়েটার চোখে পানি, মুখে আতঙ্ক। নীলের পিছনে ইশতিয়াক চৌধুরীর গাড়িটা হুইল গেড়িয়ে বের হয়। ফাতেমা বেগম জানলা দিয়ে হাত বাড়িয়ে নীলকে ডাকছে। নীল গাড়িতে উঠে যায়। এভাবে দৌড়াস না। নীল শোনে না, ওর কানে শুধু একটা কথাই বাজছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। না, ও মানবে না। ওর অভ্র মরতে পারে না। যে মানুষটা হাজারটা মিশন থেকে বেঁচে ফিরেছে, সে এই সামান্য গুলিতে হার মানবে না। গাড়িটা নীলের পাশ ঘেঁষে যায়। ইশতিয়াক চৌধুরী জানালা খুলে বলেন, নীল মা, গাড়িতে ওঠ। এভাবে রাস্তায় দৌড়ালে অসুস্থ হয়ে পড়বি। নীল একবার গাড়ির দিকে তাকায়। চোখ দুটো লাল, কান্নায় ফুলে গেছে। দরজা খুলে গাড়িতে উঠে বসে নীল। ফাতেমা বেগম নীলের হাতটা শক্ত করে ধরে রাখেন। মুখে কোনো কথা নেই। তিনজন মানুষ, তিনটা বুক আর একটাই দোয়া, আল্লাহ অভ্রকে বাঁচিয়ে দাও। গাড়ির স্পিডোমিটার কাঁটা কাঁপছে। সময় থমকে আছে। আর সামনে অপেক্ষা করছে হসপিটালের সাদা দেওয়াল, অক্সিজেনের গন্ধ আর অজানা ভাগ্য। শহর জুড়ে তখন শুধু একটাই নাম, মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। আইসিইউ এর করিডোরটা দীর্ঘশ্বাসের মতো ভারী। সাদা দেওয়াল, সাদা বেড, সাদা আলো, সবকিছু মিলে একটা নিস্তব্ধ কবরখানা মনে হচ্ছে। নীল দরজার সামনে হাঁটু গেড়ে বসে আছে। চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু বুকের ভিতরটা এখনো হু হু করছে। হঠাৎ করিডোরের মুখে পায়ের শব্দ, দ্রুত, অস্থির। মোর্শেদ সাহেব আর আয়েশা বেগম দৌড়ে আসছেন। মুখে আতঙ্ক, চোখে চিন্তার ছাপ। খবর পেয়েই তারা ছুটে এসেছেন। মেয়েকে দেখা মাত্রই মোর্শেদ চৌধুরী বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। একমাত্র মেয়ে, চোখের মণি, আজ কেমন নিথর হয়ে বসে আছে হসপিটালের মেঝেতে। মোর্শেদ মেয়ের মাথায় হাত রাখে। নীল মাথা তুলে তাকায়। বাবাকে দেখে বাঁধ ভাঙ্গা নদীর মতো কান্নাটা আবার উপচে পড়ে। বাবার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আয়েশা বেগম মেয়ের মাথায় হাত রাখেন। হাত কাঁপছে। কাঁদিস না মা, আল্লাহ আছেন, দেখিস অব্রর কিছু হবে না। কথাটা বলতে গিয়ে ওনার নিজের চোখেও ভিজে যায়। মোর্শেদ সাহেব মেয়ের মাথায় হাত বুলান। পুরুষ মানুষ, শক্ত থাকতে চান। তবুও গলাটা কাঁপে। শান্ত হ মা, আল্লাহর উপর ভরসা রাখ। ফাতেমা বেগম মোর্শেদের দিকে তাকিয়ে আবার কেঁদে ওঠেন। দুই মা, দুইটা বুক, একটা ব্যথা। মোর্শেদ চৌধুরী ইশতিয়াক চৌধুরীর কাঁধে হাত রাখেন। দুইজন কর্নেল, দুইজন বাবা, আজ দুইজনেই অসহায়। আল্লাহর কাছে দোয়া কর ভাই, আল্লাহ যেন আমার ছেলেটাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। মোর্শেদ দীর্ঘশ্বাস ফেলেন। ভাই, কান্না করলে চলবে না, আল্লাহর উপর ভরসা রাখেন। কথা শেষ হতে না হতে আবার পায়ের শব্দ। এবার দুইটা ছুটন্ত ছায়া, মেহেরিন আর মাহিন। অভ্রর খবর শুনে ওরাও পাগলের মতো ছুটে এসেছে। মেহেরিন নীলকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে। নীল, ডাক্তার কি বলছে? অভ্র এখন কেমন আছে? মেহেরিন গলাও কাঁপছে। নীল বোনকে জড়িয়ে ধরে আরও ফুপিয়ে ওঠে। আপু, উনি আমার কথা শুনছে না। আমি ডাকতেছি, তাও চোখ খুলছে না। মেহেরিন নীলের চোখের পানি মুছে দেয়। নীল, কাঁদিস না, দেখিস অভ্রর কিছু হবে না। অভ্র তো সুপারম্যান, ওর কিছুই হতে পারে না। আপু, আমি পারছি না। আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসছে। ওই দরজার ওপাশে উনি মৃত্যুর সাথে লড়তেছে, আর আমি এখানে বসে আছি। আমি কিছু করতে পারতেছি না কেন? মোর্শেদ সাহেব মেয়ের কাছে হাঁটু গেড়ে বসেন। মেয়ের মুখটা দুই হাত তুলে দেন। নীলমা, আমার দিকে তাকা, শোন। কান্না করলে অভ্র ফিরে আসবে না। তুই যদি ভেঙে পড়িস, ও আরও ভেঙে পড়বে। ওর তোর দিকে তাকিয়ে শক্তি পায়। তুই শক্ত থাকলে ও শক্তি পাবে। বুঝেছিস? মেহেরিন নিজের ওড়না দিয়ে নীলের চোখ মুছে দেয়। নীল ওঠে। ওঠ, এভাবে মেঝেতে বসে থাকিস না। নীল উঠে দাঁড়ায়। পা দুটো কাঁপছে। মেহেরিন আর মোর্শেদ দুপাশ থেকে নীলকে ধরে রাখে। নীল ওদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে যায় আইসিইউ কাচের দরজার সামনে। ভিতরে অভ্র নিথর শুয়ে আছে। মেশিনের শব্দ একঘেয়ে বাজছে। করিডর এখন আর শুধু নীলের কান্না নয়, একটা পরিবারের দোয়া, একটা পরিবারের অপেক্ষা, একটা